আসসালামু আলাইকুম, শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। ডক্টর ইউনুস সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা আপিল বিভাগে বাতিল। প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চের সর্বসম্মতিতে রায়। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। নেতাকর্মীদের গণমানুষের কাছে যাওয়ার পরামর্শ। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। মব বিচারের বিকল্প হতে পারে না মন্তব্য। শিক্ষা উপদেষ্টার অনুরোধের পরও ভিসির পদত্যাগ দাবিতে অনশনে কুয়েট শিক্ষার্থীরা। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটের জয়ে সিরিজে জিম্বাবুয়ের লিড। মিরাজের 10 উইকেটের পরও 4 দিনে জিতল আফ্রিকান প্রতিপক্ষ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের টেকসই প্রত্যাবাসন, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, নিজ দেশে দ্রুত পাঠানো সম্ভব না হলে সংকট আরও বাড়বে। কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জানাচ্ছেন মোস্তফা মল্লিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কাতারের দোহায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে আনুষ্ঠানিক গার্ড প্রদান করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এরপর আর্সেনার শীর্ষ সম্মেলনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হামাস আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কাতারের সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পরিষেবার 725 জন সশস্ত্র বাহিনীর সদস্যকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করার জন্য মন্ত্রী এবং শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠক হয়েছে অধ্যাপক ইউনুসের। বাংলাদেশে স্পেস এক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসছে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা প্রধান উপদেষ্টাকে জানান লরেন। দোহায় আর্সেনা সম্মেলনে কাতার ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকের বিষয় ছিল রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন, রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা নয়, এই সমস্যা বহুমাত্রিক। এর প্রভাব রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত। অধ্যাপক ইউনুস বলেন, একমাত্র টেকসই প্রত্যাবাসনই পারে এই সংকটের সমাধান করতে। বিশ্ব নেতাদের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে অধ্যাপক ইউনুসের এমন আলোচনা তাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন, সেখানে প্রফেসর ইউনুস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, বাংলাদেশ প্রায় 13 লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। এর সঙ্গে প্রতি বছর যুক্ত হচ্ছে 32,000 নবজাতক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 7 ব্যক্তির নামে দুর্নীতি দমন কমিশনের একটি মামলা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই মামলা বাতিলের আবেদন হাইকোর্টে খারিজের বিরুদ্ধে আপিল মঞ্জুর করে আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। পরাগ আজিমের রিপোর্ট। 2023 সালের 30 মে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 7 কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ এনে মামলা করে দুর্নীতি দমন কমিশন। মামলায় অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যধারা বাতিল চেয়ে গত বছরের 8 জুলাই হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস সহ 7 জন। শুনানি নিয়ে গত বছরের 24 জুলাই আবেদনটি খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন অধ্যাপক ইউনূস সহ 7 জন। লিভ টু আপিল মঞ্জুর করে গত বছরের 21 অক্টোবর আপিল বিভাগ আদেশ দেন, যার ধারাবাহিকতায় আপিলের উপর শুনানি হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ বুধবার রায় দেন। আমরা এই চার্জের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসলাম। আমরা কোয়াশমেন্ট চাইলাম যে এই মামলাটা চলে না সমস্ত কিছুতে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব, উনি তাই ঘোষণা দিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মামলা দায়ের করি যে কোয়াশমেন্ট যেটা তো করার জন্য কোয়াশমেন্ট চেয়ে। মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আসিফ হাসান। কোয়াশমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামাইলি রিজেক্ট করেছিল সেটা আজকে সেটাসাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে, অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। অধ্যাপক ইউনূস ছাড়া বাকি 6 জনের একজন বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রতিশোধ নিতে চাই না। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়া হবে। রংপুরে বিএনপির 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যত জনগণের কাছে পৌঁছানো যাবে তত ভালোভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে রংপুর বিভাগে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। দ্বিতীয় দিনের কর্মশালা ছিল রংপুর নীলফামারী জেলার নেতাদের নিয়ে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য খাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সবাইকে 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 31 দফা দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমি আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। তারেক রহমান বলেন, প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা 31 দফার পক্ষে, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। রাহুল রায়, চ্যানেল আই। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী সমাবেশে তিনি একথা বলেন। এ সময় বিভিন্ন ধর্মীয় নেতারা 5ই আগস্ট পরবর্তী জামাতের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের প্রত্যাশা নির্বাচনী ইশতেহারে ভিন্ন ধর্মাবলম্বীদের দাবিগুলো তুলে ধরবে জামাত। তাফহিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ অংশ নেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ভিন্ন ধর্মাবলম্বীদের 8 দফার দাবি জামায়াতের নির্বাচনী ইশতেহারে রাখার আহ্বান জানিয়ে ভিন্ন ধর্মী নেতারা বলেন, বিভেদ সৃষ্টির পিছনে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। আমরা আশা করব এই 8 দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে, আমরা দেখেছি তাদের নেতাদেরকে সেই জুডিশিয়াল কিলিং করে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ করুণার পাত্র না হয়ে, আমরা অনুগ্রহের পাত্র না হয়ে, সাধারণ মানুষ যাতে আমরা অ্যাসেম্বলিতে গিয়ে প্রাণ করে আমাদের এই কথাগুলো বলতে পারি। ভিন্ন ধর্মাবলম্বীদের সকল দাবি যাচাই বাছাই করে পূরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জামাতের আমির। আহ্বান জানান ধর্মবর্ণ নির্বিশেষে নির্বাচনের প্রস্তুতির। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয় আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। ভিন্ন ধর্মাবলম্বীরা বলেন, স্বাধীনতার পর 24-এর দুর্গাপূজা সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে জামাতে ইসলামীর অবদান। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন দলকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের বিচার এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধকরণ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ এ আহ্বান জানান এনসিপি নেতারা। এ সময় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো আইনের প্রয়োজন নেই। জুলাই গণ অভ্যুত্থান ও শেখ হাসিনার পতন আইন মেনে হয়নি। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ ভূমিকায় ফ্যাসিস্ট দলটিকে নিষিদ্ধ করা সম্ভব। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয় পল্টন মোড় সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয় মশাল মিছিল। শিক্ষা উপদেষ্টার অনুরোধ সত্ত্বেও ভিসির পদত্যাগের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে কুয়েটের 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি খুলে দেওয়া হয়েছে 7টি আবাসিক হল। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত হয়। কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আরও জানাচ্ছেন জাকিয়া আক্তার। গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন। পরদিন প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিলে 25 ফেব্রুয়ারি সব আবাসিক হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। কুয়েট উপাচার্যের পদত্যাগের 1 দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অনশনের মধ্যে বুধবার শিক্ষা উপদেষ্টা সিআর আবরার কুয়েট ক্যাম্পাসে যান। তিনি শিক্ষার্থীদের অনশন কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 37 শিক্ষার্থীর সাময়িক বহিষ্কার প্রত্যাহার করেছে। এছাড়া সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার বিকেল থেকে ছাত্রদের 6টি ও ছাত্রীদের 1টি হল খুলে দেওয়া হয়েছে। আগামী 4 মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে কুয়েটের উপাচার্যের অপসারণ দাবিতে যে কোনো কর্মসূচিতে নৈতিক সমর্থন জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সংগঠনের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার দাবি আদায়ে ব্যর্থ। দিয়েছে সিন্ডিকেট মিটিং ডেকে, সেটিকে সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সেখান থেকে সরিয়ে তাকে যদি পদত্যাগ করতে সামর্থ্য না হয় তাকে ক্ষমতা বলে অপসারণ করতে হবে। আমরা এমন অনশন কর্মসূচি চালিয়ে যাব এবং শিক্ষার্থীরা যে সারা দেশে ব্লকেট ঘোষণা করেছে এবং অনশন করছে, আমরা তাদের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। দ্রুততম সময়ের মধ্যে সসম্মানে পদত্যাগ করুন। যদি পদত্যাগ না করেন তাহলে পদত্যাগ কিভাবে করাইতে হয় ছাত্র সমাজ ভালো করে সেটা জানে। এছাড়া কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় আগের চাইতে অনেক বেশি শান্ত আছে এখন। অপহরণের মতো ছোটখাটো ঘটনা সমতলে আরও বেশি হয়। সরকার মিয়ানমারের সাথে যোগাযোগ করলেও বর্ডার দখল করে আছে আরাকান আর্মি। ইম্পোর্ট বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারকে টাকা দিতে হয়, আরাকান আর্মিরাও টাকা নেয়। এসব সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা। ইরান তো পুরাভাবে রক্ষিত আছে, পাহাড়ে অশান্ততা তো আপনারা দেখেনি। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিতে। এই কিন্তু একটা সমস্যা। তো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা হয়েছে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শব্দ দূষণ রোধে মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আগারগাঁয়ে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের তৃতীয় সংশোধনীতে উপযুক্ত কার্যক্রম নির্ধারণের লক্ষ্যে আয়োজিত পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সে সময় বক্তারা দূষণ প্রতিরোধে সার্বিক সচেতনতা, সামাজিক আন্দোলন ও আইনের কঠোর প্রয়োগে গুরুত্ব আরোপ করেন। মোশাহিদ রনির রিপোর্ট। প্রতিনিয়ত বাড়তে থাকা শব্দ দূষণে পরিবেশ প্রতিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের যেমন ক্ষতি করছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাস্তুতন্ত্র। নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে শব্দ দূষণ রোধে কর্মশালা। আলোচনায় উঠে আসে দূষণের নানামুখী চিত্র ও করণীয়। আমরা সেন্ট মার্টিনে বেড়াতে যাচ্ছি, বিশাল এক টেপ রেকর্ডার হাতে করে নিয়ে রাত্রে বেলায় বিচের পাড়ে গিয়ে মানে বিশাল জোরে আমরা রেকর্ড ছেড়ে দিচ্ছি। ওখানে যে মাছগুলো আছে ভয় পেয়ে চলে যায়, এখান থেকে কাঁকড়াগুলো থাকে না। সচেতনতা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসতেছে, আমরা আইন করে, শুধুমাত্র আইন করে এটা হবে না। জনবান্ধব ধরিত্রী বিনির্মাণে সার্বিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের কথা যখন বিশেষজ্ঞরা বলছেন, তখন উঠে আসে মনস্তাত্ত্বিক পরিবর্তন ও পরিবেশবান্ধব জীবনাচারের বাধ্যবাধকতা। শব্দ দূষণের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এটা যে আমরা কেবল ড্রাইভাররা হর্ন দিচ্ছে সেরকম কিন্তু না। কাজে আমাদের আচরণগত এবং মনস্তাত্ত্বিক পরিবর্তনটা শব্দ দূষণের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। একটা হচ্ছে সচেতনতা, আরেকটা হচ্ছে এনফোর্সমেন্ট। বহুদিনের সমস্যা একদিনে সমাধান করা সম্ভব না, কিন্তু প্রক্রিয়া শুরু করলে আর কার্যক্রম অব্যাহত রাখলে অবশ্যই উল্লেখযোগ্যভাবে এটাকে কমিয়ে আনা সম্ভব হবে। সড়কে দূষণ কমানোর পাশাপাশি শৃঙ্খলা ফেরাতে রাইড শেয়ারকারী পাঠাও ও উবার চালকদের প্রশিক্ষণের কথাও জানান পরিবেশ উপদেষ্টা। শব্দ দূষণ নিয়ে আমরা ডাটাবেস করছি। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। নগর ভবনের উপরে ছাদ কৃষির আয়োজনে নিরাপদ সবজি ও ফসল উৎপাদনে উদ্যোক্তাদের আছে ভিন্ন ভিন্ন উপলব্ধি। রাজধানীর উত্তরায় কানিজ জাহান ফেরদৌসের ছাদ কৃষি শুরু 16 বছর আগে। যে উদ্যোগটিতে তার ব্যস্ততা তাকে দিয়েছে একাকিত্ব থেকে মুক্তি। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা উত্তরার 11 নম্বর সেক্টরে কানিজ জাহান ফেরদৌসের 5 তলা বাসভবন। এই ছাদে গত 16 বছর ধরে সবুজ বনে চলেছেন তিনি। নিয়মিত উৎপাদন করছেন রকমারি ফুল, সবজি আর মৌসুমী ফল। আমার এখানে সব রকম গাছই আছে, ফল, ফুল, তারপরে শাক সবজি সবই আছে। এবার যেমন টমেটো, বেগুন, লাউ এগুলো লাগিয়েছিলাম। তারপরে এই যখন যে সিজনে করলা, শসা এগুলো সবসময় হচ্ছে। যেমন ওখানে চাল কুমড়া আছে, আর তারপরে যে ধুন্দুল, ঝিঙ্গার চারা লাগিয়েছি, হচ্ছে। বিচিত্র এই আয়োজনের সবই তিনি নিজের হাতে ফলান। এসব ফসলই যোগাচ্ছে তার পরিবারের নিরাপদ আহার। গত বছর আমার এই আম্রপালি এই গাছে অনেক আম হয়েছিল। গতবার আমি আম কিনি নাই। কত ধরনের ফ্রুটস আছে? আম, কাঁঠাল, জাম, লিচু, তারপরে যে জামরুল, 2-3 রকমের জামরুল আছে। তারপর আমরা আছে, ফল মোটামুটি দেশি ফল আছে সবগুলোই, জি, যে আঙুর, তারপরে জামরা হচ্ছে ছোট ছোট। এছাড়াও এখন উদ্যোক্তার একাকিত্বের অন্যতম সঙ্গী এই সবুজ ছাদ। ছাদে আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ছাদ দেখাশোনা করি, আমার মনটাও ভালো হয়ে যায়।
যখন আমার মেয়ে তো বাইরে থাকে, যখন খারাপ লাগে তখন ছাদে চলে আসে। আপনার হাজবেন্ড আসে না? হ্যাঁ, উনি তো এমনি বাসায় থাকে না, প্রতি শুক্রবারে আসে। এই ছাদ কৃষি শুধু খাদ্যের উৎস নয়, মানসিক প্রশান্তি, ভালো লাগা, সবুজের সাথে থাকা, শহরকে শীতল রাখা। কানিজ ফেরদৌসের এই ভালোবাসাটুকু দেশের শহর অঞ্চলের অন্যান্য গৃহিণীর ভেতরে ছড়িয়ে পড়ে। ঢাকার উত্তরার কানিজ ফেরদৌসের ছাদ কৃষি থেকে শাহিদ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এ পর্যায়ে আই স্পোর্টস। প্রিয় দর্শক, খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে যোগ দিচ্ছেন সহকর্মী মিশু চৌধুরী। যাচ্ছি তার কাছে। মিশু। মেহেদী, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের আই স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আর শুরুতেই থাকছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। সিলেট টেস্টে জয় পেয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশকে 3 উইকেটে হারিয়েছে সফরকারীরা। টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ 191 রানে অল আউট হয়। জবাবে জিম্বাবুয়ে তোলে 273 রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ 255 রানে অল আউট হলে জিম্বাবুয়ের সামনে টার্গেট দাঁড়ায় 174 রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জিম্বাবুয়েন ব্লেসিং মুজারাওয়ানি। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তানভীর আহমেদ। 2018 সালে সিলেট স্টেডিয়ামে প্রথম টেস্টটি জিতেছিল জিম্বাবুয়ে। এই সিলেটে আবারও টেস্টে বাংলাদেশকে হারালো সফরকারীরা। জয়ের জন্য জিম্বাবুয়েকে করতে হতো 174 রান। টেস্টে এত রান চেজ করে আগে কখনো জেতেনি জিম্বাবুয়ে। এবার বাংলাদেশের বিপক্ষে সেটা করে দেখালো। আগের দিনের 4 উইকেটে 194 রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। চতুর্থ দিনে অধিনায়ক শান্তর ব্যাটে আশা দেখেছিল টাইগাররা। দিনের শুরুতে ক্রিজে ফিরে দ্বিতীয় বলে আউট হয়ে ফিরে যান এই বাঁহাতি ব্যাটার। 7 বাউন্ডারিতে তার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ 60 রান। হতাশ করেন মেহেদী মিরাজও। মাত্র 11 রান করে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর টেল এন্ডে বাংলাদেশ দলকে বিপদে ভরসা দেওয়া তাজুল ইসলাম ব্যর্থ হয়ে ফিরলে চাপটা প্রবল হয় বাংলাদেশের। দ্রুত উইকেট হারানোর পর এক প্রান্তে লড়াই করেন লোকাল বয় জাকের আলী। 4টি বাউন্ডারি ও 1টি ছক্কায় 58 রান করে আউট হন তিনি। জিম্বাবুয়ের হয়ে পেসার মুজারাবানি নেন 6 উইকেট। 174 রানের টার্গেটে জবাবে ওয়ানডে মেজাজে খেলতে থাকেন জিম্বাবুয়ের 2 ওপেনার। তাদের পার্টনারশিপ থেকে আসে 95 রান। বেন কারেনের ব্যাট থেকে আসে 44 রান। এরপর মেহেদী মিরাজের বোলিংয়ে বাংলাদেশের জয়ের আশা দেখালেও জিততে পারেনি। টেস্ট ক্যারিয়ারে 200 উইকেট শিকারের গন্ডি ছুঁয়েছেন মিরাজ। টাইগারদের মধ্যে সবচেয়ে বেশি 3 বার ম্যাচে 10 উইকেট শিকারের নজিরও গড়েছেন তিনি। 7 বছর পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল জিম্বাবুয়ে। এদিকে দিনের শেষ ভাগে বোলাররা লড়াই করলেও ব্যাটিং ব্যর্থতার খেসারত দিয়েছে বাংলাদেশ। এখন সিরিজে ফিরতে হলে চট্টগ্রামে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তানভীর আহমেদ, চ্যানেল আই, সিলেট। ঘরের মাঠে টানা 6 টেস্ট হারল বাংলাদেশ। শক্তি, সামর্থ্য, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকেও মাঠের ক্রিকেটে প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে হেরেছেন বলেই বাড়তি হতাশার কারণ দেখেন না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করি, আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। যে আমার আউটটা পুরো খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন দায়িত্বরত অবস্থায় বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তার বয়স হয়েছিল 50 বছর।
ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিরাপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করছিলেন। বিসিবির নিরাপত্তা কমিটির সঙ্গে তিনি 2014 সাল থেকে কাজ করে আসছিলেন। এছাড়া অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ছিলেন ইকরাম চৌধুরী। বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে জমে উঠেছে শিরোপার লড়াই। 11 রাউন্ডে জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। ঢাকা মোহামেডান ও লিজেন্ডস অফ রূপগঞ্জ অগ্রণী ব্যাংকের বিরুদ্ধে 157 রানের দুরন্ত ইনিংস খেলেছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের সৌম্য সরকার। আবাহনী বিপক্ষে সেঞ্চুরি করেও নিজের দল গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতাতে পারেনি এনামুল হক বিজয়। মিরপুরের হোম অফ ক্রিকেটে ওপেনার শাহরিয়ার কোমলের 96 আবাহনী গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 249 রান তোলে। জবাবে এনামুল হক বিজয়ের 108 রানের ইনিংসের পরও গাজী গ্রুপ 239 রানে অল আউট হয়ে 10 রানে হেরে যায়। 11 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে নিট রান রেটে পেছনে ফেলে শীর্ষে আবাহনী। বিকেএসপিতে গুলশান ক্লাবকে 5 উইকেটে হারিয়ে প্রথম পর্বের হারের প্রতিশোধের পাশাপাশি নবম জয় পেয়েছে মোহামেডান। সাদা কালো শিবিরের পেসার এবাদত নিয়েছেন 6 উইকেট, মাহমুদুল্লাহ রিয়াদ 71 এবং অধিনায়ক তৌহিদ হৃদয় করেছেন 65 রান। সৌম্য সরকারের সেঞ্চুরিতে লিজেন্ডস অফ রূপগঞ্জ 3 উইকেটে 333 রান করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে হারিয়েছে 103 রানে। ময়মনসিংহে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মঙ্গলবার বৈরী আবহাওয়ার পর আলোক স্বল্পতার কারণে ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের ম্যাচটি স্থগিত হয়। শিরোপার ভাগ্য নির্ধারণে বুধবার বিকেলে জরুরি মিটিংয়ে বসে পেশাদার লীগ কমিটি। বাফুফের সভাপতি তাবিত আওয়ালের নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত আসে স্থগিত হওয়া ম্যাচ থেকে আবারও শুরু হবে খেলা। ময়মনসিংহের ভেন্যু রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে অতিরিক্ত সময়ের 15 মিনিটের খেলা শুরু হবে 29 এপ্রিল। 1-1 গোলে সমতায় থাকা ম্যাচে ফল না এলে বাইলস অনুযায়ী হবে টাইব্রেকার। দীর্ঘ মিটিং শেষে এই সিদ্ধান্ত জানান বাফুফের পেশাদার লীগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন। রেফারি যেহেতু ডিসিশন দিয়েছে 15 মিনিট খেলার পরে ইনসাফিসিয়েন্ট লাইট খেলা চালাতে পারবো না, দেন ফিনিশ। তারা খেলা চালাতে অপারগতা প্রকাশ করায়, তখন মাঠ থেকে তারা ত্যাগ করে চলে যায়। আমরা ডিসিশন নিয়েছি আগামী মঙ্গলবার 29 তারিখ 3টা 30 মিনিটে ময়মনসিংহ স্টেডিয়ামে 3টা 30-এ খেলা অনুষ্ঠিত হবে। স্বাধীনতা কাপ ভলিবলে 41 বছর পর শিরোপা পুনরুদ্ধার করল বাংলাদেশ বিমান বাহিনী। টার্কিশ এয়ারলাইন্সের পৃষ্ঠপোষকতায় আয়োজিত 2025 আসরের ফাইনালে রানার্স আপ হওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে 3-2 সেটে হারিয়ে 1984 পর শিরোপা জিতল বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে আনসার ভিডিবিকে 3-1 সেটে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করে বিকেএসপি। ফাইনালে বিদ্যুতের বিপক্ষে 2-1 সেটে পিছিয়ে পড়েও শেষ 2 সেট জিতে শিরোপা উল্লাসে মাতেন বিমান বাহিনীর খেলোয়াড়েরা। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন বিকেএসপির রাতুল আহমেদ। চ্যাম্পিয়ন দলের হয়ে টুর্নামেন্ট সেরা আউট অ্যাটাকার ইসমাইল পাভেল, সেরা সেটার নাজমুল আলী ভাষা ও সেরা মিডল ব্লকার হয়েছেন তীর্থ শঙ্কর। সেরা লিবারু বিদ্যুতের রিফাত হোসেন। টুর্নামেন্টে বিজয়ী সহ অন্যদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। বিশেষ অতিথি ছিলেন টার্কিশ এয়ারলাইন্সের GM ইসলাম গুরে। প্রিয় দর্শক, এই ছিল আজকের আই স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে মেহেদির কাছে। বিষয় সমমনা ইসলামী দল ও গণ অধিকার পরিষদ একমত হয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 5টি ইসলামী দল ও গণ অধিকার পরিষদের সাথে দলটির আলাদা বৈঠকের পর একথা বলেন তিনি। চরমনাই পীর বলেন, আওয়ামী লীগের বিচার এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পর যৌক্তিক সময় জাতীয় নির্বাচনের বিষয়ে দলগুলো মতামত দিয়েছে। বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জামায়াতে উলামে ইসলাম, নিজামে ইসলাম পার্টি এবং গণ অধিকার পরিষদ। দেশের 40 লাখের বেশি গৃহকর্মীর দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করেছে গৃহকর্মী লার্নিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে গৃহকর্মীরা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবেন। সময় উপযোগী এমন প্ল্যাটফর্ম ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, প্রতিযোগিতামূলক কর্মবাজারে টিকে থাকতে হলে কারিগরি এবং ব্যবহারিক দক্ষতা অপরিহার্য। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও অক্সফামের সহযোগিতায় উদ্যোগটি পরিচালনা করছে ইউসেফ।
কর্মসংস্থান আমাদের দেশের ভিতরে কর্মসংস্থান অ্যারেঞ্জ করতে হবে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। কর্মসংস্থান যেটা হবে সেখানে আপনাদের এই ট্রেনিং ইনস্টিটিউটগুলো আমরা লুক আফটার করতে পারবো, আমাদের সরকারের তরফ থেকে একটা গাইডলাইন দিতে পারবো, এবং তাদের পরবর্তী পর্যায়ে যে ট্রেনিং আরও ফার্দার ট্রেনিংয়ের জন্য করা যেতে পারে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটন কেন্দ্র পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটক সহ ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ওই এলাকায় চিরুনি অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে ২ দফায় উচ্চ পর্যায়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে দিল্লি বিমানবন্দরে নেমেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। এরপর সন্ধ্যায় নরেন্দ্র মোদীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি সিসিএস এর সাথে জরুরি বৈঠক হয়। হত্যাকাণ্ডের দ্রুত জবাব দেওয়া হবে বলে ইতোমধ্যে দেশবাসীকে আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বলে জানা গেছে। হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী লস্করি তৈয়বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। এদিকে নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে কাশ্মীরে হত্যাকাণ্ডে জড়িত পাকিস্তানি 4 জনকে শনাক্ত করা হয়েছে। ওই 4 জন হল আদিল, আসিফ, ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে আসছে নতুন ওয়েব ড্রামা মন্টি বুবলি, যেখানে তুলে ধরা হয়েছে 2 ঠকবাজ তরুণ তরুণীর প্রেমের গল্প। নাটকটিতে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল এবং সামান্তা পারভেজ। পরিচালনায় ছিলেন কামরুল জিন্না। 26 এপ্রিল থেকে আইস্ক্রিনে নাটকটি প্রদর্শিত হবে। জানাবো কৃষি সংবাদ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাষিরা বছর জুড়ে ধানের আবাদ করে থাকে। এর মধ্যে বোরো ধান অন্যতম। এবার সেই বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মেহেরপুরে। আরও কিছুদিনের মধ্যে শুরু হবে ধান কাটা। প্রাকৃতিক বিপর্যয় না হলে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পাওয়ার আশা কৃষকের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। জেলায় বিঘা প্রতি বোরো ধান চাষে কৃষকের খরচ হয়েছে 18 থেকে 20,000 টাকা। কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলনের আশা কৃষকের। তবে ভরা মৌসুমে ধানের দাম কমে যাওয়ায় সংখ্যায় চাষিরা। আবহাওয়া ভালো, ধানও ভালো, মাঠে শীষও ভালো, রোগ বাগ কিছু নাই, নিখুঁত ইনশাল্লাহ। আমরা চাষি মানুষ, আবাদ করি। এই বছরে সার, বীজ সবই আমাদের খরচ বেশি, লিবার খরচ সবই বেশি। তো আমাদের 18 থেকে 20,000 টাকা খরচ বিঘা প্রতি। কিন্তু খরচের পরিমাণ ধান আমাদের 15 থেকে 1600 টাকা মন যদি ধানের দাম হয়, তো মোটামুটি আমার চাষিরাকে ভালো আবাদ করতে পারবো, না হলে চারিদিকে আমাদের লস হয়ে যাচ্ছে। এই সরকার যদি আমাদের ধানের দাম একটু 15 বা 1600 এরকম মন করে, অন্তত আমাদের কিছুটা ধরেন পুষে আসে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 19,427 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আমাদের জন্য একটা পজিটিভ দিক হলো আমাদের 10 তারিখে রাতে যে বৃষ্টি হয়েছে এবং একটু ঝড় হয়েছে, সেক্ষেত্রে এই বৃষ্টিটা আমাদের কিন্তু একটা সেচের একটা বিরাট কাজ করেছে। আর তাপমাত্রা নিয়ন্ত্রিত আছে। আমি মনে করি এইভাবে তাপমাত্রা থাকলে, নিয়ন্ত্রিত থাকলে আমাদের বোরো আবাদটা ভালো হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলন চাষিরা পাবে এবং তারা লাভবান হবে। আশা করি এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুকূল আবহাওয়ায় এবার বোরো আবাদ ভালো হয়েছে। চাষিরা আশা করছেন বিঘা প্রতি 20 থেকে 25 মণ পর্যন্ত ফলন হবে। তবে ধানের দাম না বাড়লে তাদের লাভ থাকবে না। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ।
তলদেশ ভরাট হয়ে কমছে বাইক্কা বিলের গভীরতা, এতে স্বাভাবিক নাব্য হারিয়ে হুমকিতে বিলের জলজ জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ। মিঠাপানির মাছের অভয়াশ্রম ঘোষণার 22 বছর পরও বাইক্কা বিল খনন না করায় হতাশা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিলটি খননে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এ সালামের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। হাইল হাওরের পূর্ব দিকে প্রায় 170 হেক্টর আয়তনের জলাভূমি বাইক্কা বিল। অর্থনৈতিক উন্নয়ন, প্রাকৃতিক ভারসাম্য এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই বাইক্কা বিলকে 2003 সালে মিঠা পানির মাছের অভয়াশ্রম ঘোষণা করা হয়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে বিলের তলদেশ ভরাট হয়ে বিপন্ন জলজ প্রাণী, জলজ উদ্ভিদসহ দেশীয় প্রজাতির মাছ আর অতিথি পাখির নিরাপদ আবাসস্থল। আগামী ভবিষ্যৎ প্রজন্ম যদি প্রাকৃতিক মাছ পাইতে হয় তাহলে বাইক্কা বিল খনন করা একান্ত প্রয়োজন। আসিয়া দেখলাম পানি সব শুকিয়ে গেছে, কি পাখিরা কিসমিস করে নাই, যত গাছপালা আছে সব শুকাইয়া মরিয়া গেছে। পদ্ম ফুল আছে কিছু, কিন্তু এখানে হচ্ছে পদ্ম ফুল আসলে একদমই পুরো হচ্ছে মাটির সাথে মিশে গেছে। যে যারা পারাদার আছে, পারাদার অনেক কম, পারাদার যদি আরো বাড়াইতো তাহলে আমরা একটু ভালো। বাইক্কা বিল খননে কোনো উদ্যোগ না থাকায় একদিকে কমছে অতিথি পাখির সংখ্যা, অন্যদিকে ব্যাহত হচ্ছে মাছের বংশবিস্তার। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম স্থাপন সহ খননের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি। লোকবলের অভাবে যথাযথ তদারকি করতে পারছে না বিলটি রক্ষায় গঠিত কমিটি। খননের মাধ্যমে বাইক্কা বিলের প্রাণ সঞ্চারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দর্শনার্থী, পরিবেশবাদী সহ স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এ পর্যায়ে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। যুক্তরাজ্য ভিত্তিক দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন এবং বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ঢাকা অফিস পরিদর্শন করেছেন যুক্তরাজ্য সরকারের বাংলাদেশের বাণিজ্য দূত ও ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস রোজি উইন্টারটন এবং বাংলাদেশের ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। প্রতিনিধি দলকে স্বাগত জানান ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র কর্মকর্তারা জানান উচ্চ পর্যায়ের এই সফর ইউনিলিভারের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যেখানে ব্রিটিশ ঐতিহ্য থেকে বেড়ে ওঠা এই প্রতিষ্ঠান বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। সফর উপলক্ষে অনুষ্ঠানে ইউবিএল এর কর্মকর্তা প্রতিষ্ঠানের 6 দশকের যাত্রা উপস্থাপন করেন। প্রিয় দর্শক, সময় হলে আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। নাটোরের সিংড়ায় অবৈধভাবে পাঠ্য বই ছাপানোর প্রেস সিলগালা, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযান। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। নাটোরের সিংড়ায় বোর্ডের অবৈধভাবে পাঠ্য বই ছাপানোর একটি কারখানায় অভিযান চালিয়ে প্রেস সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী অবৈধভাবে বোর্ডের পাঠ্য বই ছাপানোর কারখানায় অভিযান চালায়, তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সর্দার জানান, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার হাতিয়ানদহ ইউনিয়নের নলবাতা বাজারে খনি কালয় গ্রামে একটি বাড়িতে অভিযান চালানো হয়, তবে প্রেসের মালিক আব্দুল হালিমকে সেখানে পাওয়া যায়নি। আসন্ন গ্রীষ্মে চাহিদার পুরো বিদ্যুৎ উৎপাদন নিয়ে নানা অনিশ্চয়তা দেখা দিয়েছে, এজন্য সঞ্চালন, বিতরণ আর উৎপাদনের সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের সচিব জানিয়েছেন, লোডশেডিং মুক্ত গরমকাল পার করতে বিদ্যুতের সর্বোচ্চ উৎপাদন করা হবে, তারপরও ঘাটতি হলে শহর এবং গ্রামে সমানভাবে বিদ্যুৎ ভাগ করে দেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। গরম শুরু হতে না হতেই শুরু হয়েছে অল্প পরিসরে বিদ্যুতের লোডশেডিং। জ্বালানি সংকট সহ বিভিন্ন কারণে বন্ধ আছে ছোট বড় প্রায় 25টি বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ বিভাগ বলছে, গরম আর সেচ মৌসুমে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে 18,000 মেগাওয়াট। নিয়মিত এই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন নিয়ে আছে শঙ্কা। লোডশেডিং কমাতে উৎপাদন বাড়ানো এবং সঞ্চালন ও বিতরণ লাইনের মধ্যে সমন্বয় সহ
নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব। সাশ্রয় আর ব্যবস্থাপনায় পরিবর্তন এনে লোডশেডিং কমানো হবে বলেও জানান তিনি। উৎপাদনের সব ধরনের প্রস্তুতি আমাদের আছে, তারপরেও যদি সক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোনো কারণে আমরা না পারি সেক্ষেত্রে আমাদেরকে লোডশেডিং করতে হবে। সঞ্চালন, বিতরণ এবং উৎপাদন যে অবকাঠামোগুলো আছে সেগুলোর যে রুটিন মেনটেনেন্স, অ্যানুয়াল যে মেনটেনেন্সের কাজকর্মগুলো ছিল সেগুলো আমরা শীতকালীন মেরামতগুলো করে ফেলেছি। প্রকল্প ভিত্তিক দায়িত্ব প্রদান করেছি, সেটা যাতে মনিটরিংটা আমাদের ভালো হয়। গ্রাহকদেরকে উৎসাহিত করেছি যাতে তারা অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করেন। IMF এর শর্ত পূরণে ভর্তুকি কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। IMF এর একটা প্রেশার আছে যে আমাদের ভর্তুকি কমাতে হবে। যেগুলো আমাদের কম খরচের বিদ্যুৎ কেন্দ্র সেগুলোকে আমরা আগে চালাবো, তারপরে হচ্ছে যেগুলো একটু কস্টলি সেগুলোকে চালাবো। যদিও গ্যাসের সাপ্লাই কম থাকে তাহলে সেক্ষেত্রে যাতে আমরা লিকুইড ফুয়েল বা আমাদের অন্যান্য যে সমস্ত আছে, আমাদের কোল আছে, সেই পাওয়ার প্ল্যান্টগুলোকে আমরা চালাবো। আমরা আমাদের খরচ কমিয়ে এই গ্রাহকের এই অতিরিক্ত বোঝাটা না দিয়ে এই খরচটা আমরা আমাদের মতো করে খরচ কমিয়ে সেইটা অ্যাড্রেস করব, সেইভাবেই আমরা কাজ করছি। সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে সচিব বলেন, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় গ্যাস, কয়লা ও তেলের নিশ্চয়তা আছে, ফলে ঘাটতি হবে না বলেই প্রত্যাশা তার। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। কৃষকের উৎপাদিত ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ, মূল্য কমিশন গঠন, ধান, চাল সহ অন্যান্য ফসল সরাসরি কৃষকদের কাছ থেকে কেনার উদ্যোগ গ্রহণ, কৃষি জোন ভিত্তিক কমিউনিটি সংরক্ষণাগার এবং হিমাগার তৈরির উদ্যোগ গ্রহণের মাধ্যমে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক খানি বাংলাদেশ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে প্রান্তিক কৃষকদের দীর্ঘদিনের মূল বঞ্চনার চিত্র এবং সম্প্রতি মেহেরপুরের পেঁয়াজ চাষী সাইফুল শেখের মর্মান্তিক আত্মহত্যার ঘটনায় সরেজমিন তথ্য অনুসন্ধানে প্রাপ্ত তথ্য জাতীয় পর্যায়ে তুলে ধরার সময় এই দাবি জানানো হয়। কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সংস্কার চেয়ে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে আন্দোলন করেছেন চাকরিপ্রার্থী ও শিক্ষার্থীরা। আন্দোলনে তারা 8 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ 8 সূচি সংবাদ শিরোনামে। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। ডক্টর ইউনূস সহ 7 জনের বিরুদ্ধে দুদকের মামলা আপিল বিভাগে বাতিল। প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চের সর্বসম্মতিতে রায়। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। নেতাকর্মীদের গণমানুষের কাছে যাওয়ার পরামর্শ। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। মব বিচারের বিকল্প হতে পারে না মন্তব্য। শিক্ষা উপদেষ্টার অনুরোধের পরও ভিসির পদত্যাগ দাবিতে অনশনে কুয়েট শিক্ষার্থীরা। 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার সিদ্ধান্ত। এবং সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটের জয়ে সিরিজে জিম্বাবুয়ের লিড। মিরাজের 10 উইকেটের পর 4 দিনে জিতল আফ্রিকান প্রতিপক্ষ। প্রিয় দর্শক, এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।